ওয়াটপ্যাড। আজকের বিষয় হচ্ছে ওয়াটপ্যাড। এই ওয়াটপ্যাড ওপেন করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করে অল প্রোগ্রামসের ভিতরে যাব, গিয়ে এখানে অ্যাক্সেসরিজে ক্লিক করে ওয়াটপ্যাডের উইন্ডো খুলে গেল। ওয়াটপ্যাডের মধ্যে কি কি ফিচার্স আছে, উপর দিকে দেখো হোম, তারপর ভিউ। শুধু হোম আর ভিউ এই দুটো ফিচার্সই আছে। এবার আমরা ওয়াটপ্যাডের ওপর কিছু কাজ করব। সেই জন্য আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখেছি পৌষ মেলার উপর। পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। তাহলে এইরকম একটা প্যারাগ্রাফ লিখেছি। এই প্যারাগ্রাফটা যে ফন্টে লেখা রয়েছে সে ফন্ট স্টাইলটা আমরা একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? প্রথমে চেঞ্জ করতে গেলে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই লাইনটা সিলেক্ট হলো। যদি আমরা পুরোটা সিলেক্ট করতে চাই তাহলে ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করে নিচ পর্যন্ত টেনে দেবো। পুরোটা টানলেই সিলেক্ট হয়ে যাবে পুরোটা। অথবা আর একটা প্রসেস আছে সিলেক্ট করার। এখানে সিলেক্ট অল বলে অপশান রয়েছে। সিলেক্ট অলেতে ক্লিক করে দিলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমি সিলেক্ট প্রথমে করতেই হবে। সিলেক্ট না করলে কোনো ফরম্যাটিং কিচ্ছু করা যাবে না। সিলেক্ট করে আমরা প্রথমে কি করব, এখানে কাট আর কপি অপশান আছে। কাট মানে কেটে অন্য জায়গায় লেখা, পেস্ট করা মানে আটকানো। তাহলে কোনো কিছু কেটলে মানে কোনো কিছু কেটে যদি আমি লিখি, তাকে তো আগে কাটার পরেই তো সেটাকে পেস্ট করতেই হবে। তাহলে এটাকে কাটটাকে যদি ক্লিক করি তাহলে এই লেখাটা পুরোটা কেটে যাবে। কাটটায় ক্লিক করছি, লেখাটা কেটে গেল। কেটে গিয়ে এবার লেখাটা এই জায়গাটায় ছিল, এই ওপরের অংশে ছিল। এটা আমি এন্টার দিয়ে কার্সারটাকে নিচে নিয়ে আসছি। নিচে নিয়ে এসে পেস্ট মানে আটকানো, পেস্টটায় যদি ক্লিক করছি, আগের লেখাটা উপর থেকে নিচে চলে এলো। এটাকে আবার আমি সিলেক্ট করি, তাহলে সিলেক্ট অলে ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কপি অপশানটায় ক্লিক করব। কপি করে উপরে কার্সারটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পেস্টে ক্লিক যদি করি চলে আসবে, উপরে লেখাটা চলে এলো। নিচেও লেখা, উপরেও লেখা, নিচেও লেখা, উপরেও লেখা। তাহলে নিচের লেখাটা উপরে কপি হয়ে গেল। তাহলে নিচেও একটা প্যারাগ্রাফ, উপরেও একটা প্যারাগ্রাফ। তাহলে আমি নিচের প্যারাগ্রাফটাকে মুছে দেবো। মুছতে গেলে আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার কিবোর্ডে ডিলিট বাটন আছে, সেটা থেকে ক্লিক করে মুছে দিলাম। উপরে নামিয়ে, তাহলে উপরেও একটা রয়েছে অপশন। উপরের প্যারাগ্রাফটাকে ক্লিক করলাম। ক্লিক করে এবার এটাকে ফরম্যাটিং করব। কি করে ফরম্যাটিং করব, এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে। ফন্টগুলো আমি যেরকম নিচে নাবাচ্ছি সেরকম আমাদের ফন্টটা স্টাইল হচ্ছে লেখাটা। বিভিন্ন রকম লেখার স্টাইল যেটা পছন্দ হবে, পছন্দ মতো একটা লেখার স্টাইল আমি রাখছি। এবার এটাকে বড় করব, সাইজ দেব। সাইজ দিচ্ছি এত বড় সাইজ।
এবার এটা 22, 20 সাইজ দেওয়া হলো। এটাকে বোল্ড করলাম, মোটা হবে, আই করলাম, তারপরে ইউ যদি দিই আন্ডারলাইন পুরোটা হবে। তাহলে লেখার মধ্যে আন্ডারলাইন চলে এসেছে। যদি আমি আন্ডারলাইন এটা বাইরের দিকে ক্লিক করে দেখাই, তাহলে লেখাটা বোল্ড হয়েছে, অর্থাৎ মোটা হরফ হয়েছে, একটু একটু বেঁকেছে, ইটালিকও হয়েছে। এই লেখাটাকে আবার আন্ডারলাইনও হয়েছে। লেখাটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি যদি বোল্ডটাকে আরেকবার ক্লিক করলে বোল্ড উঠে যাবে। দেখো লেখাটা হালকা হয়ে গেছে, লেখাটা হালকা ধরনের লেখা দেখাচ্ছে। আবার লেখাটাকে সিলেক্ট করলাম, আই অর্থাৎ ইটালিকটা যদি তুলে নিয়ে লেখার দিকে তাকাও, দেখো লেখাটা সোজা হয়ে যাবে, লেখাটা সোজা হয়ে গেল। ইউ এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এটা আন্ডারলাইন সিম্বল। আন্ডারলাইনটা যদি তুলে নিই তাহলে আন্ডারলাইনটা উঠে গেল। তাহলে যে ফরম্যাটটা করেছিলাম সেটা আবার চেঞ্জ হয়ে গেল। এবার আমি ওপরের লাইনটা সিলেক্ট করে রেখেছি, এইটাকে আস্তে আস্তে করে বাড়াবো। এইটাই যেরকম সাইজটা আমি যা খুশি নিজের মতো করে আমি চেঞ্জ করতে পেরেছি। এটা 20 ছিল, কিন্তু আমি এই লাইনটাকে আমি একটা একটা করে বাড়াবো, এক ঘাট করে বাড়াচ্ছি। তাহলে ওই লাইনটাকে আমি এক ঘাট করে বাড়াচ্ছি। তাহলে এটা হচ্ছে গ্রো হলো এক ঘাট। এবার এক ঘাট করে কমাবো, তাহলে এই সিম্বলটা দিয়ে আমি এক ঘাট করে কমাচ্ছি। তাহলে এই সিম্বলটা দিয়ে বাড়ানো গ্রো ফন্ট, এটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। তাহলে এক ঘাট করে কমছে। এরপরে এইটাকে আমি হাইলাইট করব। এই সিম্বলটা হচ্ছে হাইলাইট করার। এখানে পাশে যে ত্রিভুজটা আছে হাইলাইটেড, এটা বিভিন্ন রকম কালার সেট হচ্ছে। তাহলে এটা হাইলাইট হলো, সিলেক্ট করা আছে বলে বোঝা যায়নি, এটা হাইলাইট হলো। আর যেহেতু এই লাইনটা শুধু সিলেক্ট করা ছিল তাই জন্য এটা হাইলাইট বোঝা যাচ্ছে। বাকিগুলো সিলেক্ট করা ছিল না, তাই বাকিগুলো হাইলাইট হয়নি। বাকিগুলো যদি করতে চাই তাহলে আমি বাকিতে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার হাইলাইটে যাব। এবার কালারটা আমি আলাদা করব, কালারটা আমি এই কালারটা করে দিই, তাহলে হাইলাইট কালার চেঞ্জ হলো। তাহলে এবার ফন্ট কালার, এবার যেটা সিলেক্ট করা আছে ওই লাইনটায় ফন্ট কালার আমি দিই। এটা হয়তো লাল কালার দিলাম। ওপরের লাইনটাকে সিলেক্ট করি, তার নিচের লাইনটা লাল ফন্ট কালার এসে গেছে। ওপরের লাইনটা সিলেক্ট করলাম, করে আমি অন্য নীল রঙের হয়তো ফন্ট কালার দিলাম, তাহলে ওপরের লাইনটা চেঞ্জ হলো। তার উপরের লাইনে ফন্ট কালার আবার আলাদা দিই। তাহলে এইভাবে আমি ফন্ট কালারও আলাদা দিলাম। এরপরে আসছি এইটায়, এইটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, অর্থাৎ আমাদের লেখাটা বাঁ দিকে করা। লেখাটা এখন অটোমেটিক বাঁ দিকেই রয়েছে। যদি এইটা টিপি, এটা হচ্ছে সেন্টার। এইটা প্রেস করলে এটা হবে অ্যালাইন টেক্সট রাইট, ডান দিকে বেঁকে যাবে। আর এটা হচ্ছে জাস্টিফাইড, মানে একদম মাঝখানেই থাকবে। তাহলে এখন যেহেতু লেফটটা অন আছে, আমি রাইটটা অন করে দেখাই, লেখাটা কেমন রাইটে সরে যাবে। লেখাটা একটু রাইটে সরে গেল। আবার লেফটটা অন করি, তাহলে চলে এলো। মাঝখানে ক্লিক করলে মোটামুটি মাঝখানে এলো, জাস্টিফাইডে করলেও মোটামুটি জাস্টিফাইড হয়ে গেল। তাহলে এইভাবে আমরা লেখার জাস্টিফাইড লেফট রাইট করে করতে পারি। এরপরে আসছি এর উপরের ফিচার, সেটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং হচ্ছে এই দুটো লাইনের মাঝের দূরত্ব। এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা লাইন স্পেসিং দেব। লাইন স্পেসিংটা 1.15 আছে, এটাকে আমি 2 করে দিচ্ছি। 2 করে দিলেই দেখতে পাচ্ছি লাইন স্পেসিংটা কতখানি চলে এসছে। তাহলে লাইন স্পেসটা দেখতেই পাচ্ছি কতখানি স্পেস হচ্ছে। এরপরে লাইন স্পেসটাকে আমি কমাচ্ছি, 2 এর বদলে 1 করে দিচ্ছি। দেখা যাবে যে
লাইন স্পেসটা কত ছোট হয়ে গেছে, ছোট চলে এসেছে লাইন স্পেস। তাহলে এটা হচ্ছে দুটো লাইনের মাঝে কিভাবে স্পেস দেবো। এরপর আমি যদি এই বুলেট, এটা হচ্ছে বুলেট, আমরা নাম্বারিং করে অনেক কিছু লিখি, এটা নান করা রয়েছে। যদি বুলেট দেওয়ার চেষ্টা করি, বুলেট এরম বুলেট সাইন দিয়েও করতে পারবো, 1 2 দিয়েও বুলেট দিতে পারবো, ABCD দিয়েও বুলেট দিতে পারবো এগুলো। তাহলে এইটা দিলাম, তাহলে এই প্যারাগ্রাফটা আমার এই বুলেটের মধ্যে লেখা হলো। বুলেটটা এখন আপাতত অন আছে, এইটা ক্লিক করে যদি আমি এন্টার দিই, অটোমেটিক আর একটা বুলেট চলে এলো। চলে আসার পর এবার আমরা যদি কোনো লাইন লিখি, এরকম লাইন লিখলাম, আবার এন্টার দিলাম, তাহলে যতবার এন্টার দেবো বুলেটটা ততবার আসবে। এবার যদি বুলেটের সিম্বলটা যদি আমি এটা না দিয়ে 1 2 করি, তাহলে এবার এখান থেকে 1 2 স্টার্ট হলো। এখানে 1 2 করার পর এবার যত আমি এন্টার দেবো, আর একটা 1টা নিচে চলে এলো, 1টা মুছে গেল, 1টা অফ হয়ে গেল। তাহলে 1টা স্টার্ট করলাম, করার পর আমরা লিখছি আবার এন্টার দিচ্ছি, আবার 2 শুরু হলো। তাহলে এইভাবে আমরা যতবার লিখবো, যতবার এন্টার দেবো, ততবার ততগুলো লাইন আসবে এবং এখানে এই বুলেট অর্থাৎ নাম্বারিং চলে আসবে। এরপর আসছি এইটা, এক্স এর নিচে 2, এক্স এর উপরে 2, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে নিচে পাওয়ার লেখা। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট মানে উপরে পাওয়ার লেখা। কিভাবে আমরা এটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, যেমন ধরো এখানে লিখছি CO2, তাহলে আমরা CO2 সংকেত আমরা জানি ও এর নিচে 2 থাকে, কিন্তু এক্ষেত্রে 2টা ও এর নিচে লিখতে পারছি না, তাই জন্য 2 এর নিচে ওটা 2 মানে ও এর নিচে 2টা লেখার জন্য আমরা ব্যবহার করব এটা সুপারস্ক্রিপ্ট। সেটা সুপারস্ক্রিপ্ট করার জন্য 2টাকে সিলেক্ট করলাম। এইটা সুপারস্ক্রিপ্ট যদি করি তাহলে মাথায় হবে, তাহলে এটা মাথায় হয়ে গেল, তাই তো। কিন্তু আমরা যদি সাবস্ক্রিপ্ট ব্যবহার করি, পুরোটা করলে হবে না, আমরা শুধু 2টাকে করব। তাহলে যদি এই সাবস্ক্রিপ্টটা করি, এটা 2টা নিচে চলে এলো। তাহলে CO2টা নিচে এলো। এরপরে আমরা যেরকম A স্কোয়ার B স্কোয়ার লিখি, তাহলে A লিখে 2 লিখছি, ফন্টটাকে বাড়িয়ে নিই নইলে দেখাই যাচ্ছে না, ফন্টটাকে আর একটু বাড়াই, ফন্টটাকে বাড়িয়ে লিখছি A, A স্কোয়ার প্লাস B স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার হলো না, স্কোয়ার করার জন্য এই 2টাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে ওপরে স্কোয়ার করব, তাই তো। এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, 2 ওপরে উঠে এলো। এবার এইটাকে 2টাকে শুধু সিলেক্ট করব, করে এটাও সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, 2টা উপরে উঠে এলো। তাহলে এইভাবে আমরা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট করতে পারব। তাহলে এটার মধ্যে আমরা কি কি শিখলাম, হোমের মধ্যে এখানে কাট, কপি, তারপরে এখানে লেখার ফন্ট আর ফন্ট সাইজ, গ্রো, সিঙ্ক,
বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর এটা স্ট্রাইক থ্রু মানে হচ্ছে এই ভিতর দিয়ে রেখাটা চলে যাওয়া। যে সিলেক্ট করে যদি এটা ক্লিক করি তাহলে ভিতর দিয়ে লেখাটা চলে যাচ্ছে। তাহলে লেখাটা মধ্য দিয়ে স্ট্রাইক চলে গেছে, তা স্ট্রাইক থ্রুটা আবার তুলে নেব। তুলে নিতে গেলে এই স্ট্রাইক থ্রুটাকে ক্লিক করব, উঠে যাবে। তাহলে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডের কালার অর্থাৎ হাইলাইট কালার দিলাম, ফন্ট কালার শিখলাম, তারপরে এদিকে লেফট, তারপরে মাঝখানে সেন্টার, রাইট, এগুলো হচ্ছে লেখার প্যারাগ্রাফটা কিভাবে কোথায় লিখবো সেটা শিখলাম, লাইন স্পেসিং শিখলাম। ওয়ার্ডপ্যাডের মধ্যে এবার শিখব ফাইন্ড। তাহলে ফাইন্ড মানে কিছু খোঁজা। তা ফাইন্ডটা ক্লিক করতেই ফাইন্ডের একটা বক্স চলে এসছে। এই বক্সের মধ্যে আমি কি খুঁজতে চাইছি সেটা লিখব। আমি খুঁজতে চাইছি যে এখানে প্যারাগ্রাফে যেটা লেখা আছে সেই লেখার মধ্যে একটা শব্দ খুঁজতে চাইছি। কি শব্দ খুঁজবো? লিখছি মান্থ শব্দটা খুঁজতে চাইছি। তাহলে ম্যাচ হোল ওয়ার্ড অনলি, অর্থাৎ সমস্ত ওয়ার্ড থেকে ম্যাচ করছে। তাহলে ফাইন্ড মানে সমস্ত এই যে ওয়ার্ড রয়েছে সমস্ত ওয়ার্ড থেকে ফাইন্ড করবে, সেটা নিয়ে আমি ক্লিক করলাম। এখানে চলে এলো মান্থ শব্দটা এখানে রয়েছে, সেটা দেখিয়ে দিল ফাইন্ডে। তাহলে ফাইন্ড এর মাধ্যমে আমরা অনেক বড় প্যারাগ্রাফের মধ্যে কোনো একটি শব্দকে খুঁজতে হলে আমরা ফাইন্ড ব্যবহার করতে পারবো। ফাইন্ডের পরেই আছে রিপ্লেস মানে যেটা আমি লিখব সেটাকে পরিবর্তন করব, অর্থাৎ ফাইন্ড কথাটা ফাইন্ড হোয়াট লেখা আছে এখানে। ফাইন্ড হোয়াট প্রথমে কম্পিউটার এখান থেকে কিছু শব্দ খুঁজে সেটা পরিবর্তন করবে। তাহলে কি শব্দ খুঁজবে সেটা ফাইন্ড হোয়াটে আমাকে লিখে দিতে হবে। তাহলে ফাইন্ড শব্দটা এখানে মান্থ লেখাই রয়েছে, তাহলে মান্থটা আমি লিখছি। মান্থটাকে কিসে পরিবর্তন করব? ডেতে পরিবর্তন করব। তাহলে ডে লিখলাম, লিখে আমি রিপ্লেস করে দিচ্ছি। তাহলে এখানে মান্থ যেখানে ছিল এই মান্থটা হয়ে গেল ডে, এখানটা মান্থ ছিল, এটা হয়ে গেল ডে। এবার ডেটাকে আমি এটাকে মান্থে আবার পুনরায় ঠিক করে দিচ্ছি। ডে লিখলাম আর রিপ্লেস উইথ ডেটাকে কিসে পরিণত করব? মান্থে লিখব। মান্থে লিখলাম আর রিপ্লেস করলাম। তাহলে এখানে মান্থ যেটা ছিল এই ডে যেটা ছিল সেটা মান্থ হয়ে গেল। এভাবে আমরা রিপ্লেস করলাম। সিলেক্ট অল তো আগেই হয়েছে, সিলেক্ট অল ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে পিকচার্স, পেইন্ট, ডেট অ্যান্ড টাইম, ইনসার্ট অবজেক্ট এই জিনিসগুলো বাকি আছে। তাহলে পিকচারটায় আমরা কিভাবে করব? পিকচারটা যদি ক্লিক করি তাহলে আমি এখানের মধ্যে এই ওয়ার্ডের মধ্যে কোনো পিকচার ঢোকাতে পারবো। ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি পিকচার সিলেক্ট করছি, এই পিকচারটা সিলেক্ট করে ওপেন করছি। তাহলে লেখার মধ্যে পিকচারটা চলে এসেছে যেখানে আমার কারসারটা ছিল সেখানে। তাহলে যে কারসারটা এখানে ছিল তাই লেখার মধ্যে পিকচারটা চলে এসেছে। তাহলে আমি কোনো লেখার মধ্যে পিকচার বা ছবিও আমরা অ্যাড করতে পারি, কিংবা নিজে হাতে এঁকেও ছবি লাগাতে পারি। তাহলে নিজে হাতে এঁকে ছবি যদি লাগাতে হয় তাহলে এখানে পেইন্ট অপশান রয়েছে, পেইন্ট অপশানটা ক্লিক করব। ক্লিক করে পেইন্টের একটা উইন্ডোজ চলে এলো।
যে পেনটা আছে, পেনটাকে পেজটা বড় করব, যেরকম প্রয়োজন সেরকম অনুযায়ী আমি বড় করে নেব। করে নিয়ে একটা কিছু ছবি আঁকতে হবে। তাহলে একটা ছবি আঁকতে হবে, সেই ছবিটা এঁকে আমাদের সেখানে ভরাট করব, সেখানে হয়তো ছবিটা পেস্ট করতে হবে। এটা একটা সিম্পল একটা মন্দিরের ছবি আঁকলাম, এটাই আমি কালার করে দিচ্ছি। এই মন্দিরের ছবিটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কাট বা কপি যে কোনো একটা ক্লিক করব। কাট করলে কি হবে, কেটে চলে যাবে, আর কপি করলে এখানেও থাকবে, আর যেখানে নিয়ে যাব সেখানেও থাকবে। আমার এখানে রাখার দরকার নেই, আমি কাট করলাম। এবার এই উইন্ডোজটাকে এবার কেটে দিলাম। কেটে দিয়ে আমি এইখানে নিয়ে আসব। এইখানে ক্লিক করে পেস্ট করে দিলাম। তাহলে ওখানে যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা এখানে পেস্ট হয়ে গেল। তাহলে আমাদের এই পেজটার মধ্যে ছবি এলো, আমাদের ড্রয়িং করা ছবি এলো। এবার আমি ডেট অ্যান্ড টাইম এখানে রাখবো। ডেট অ্যান্ড টাইমটা ক্লিক করব। তাহলে যে কোনো একরকম ডেটের ফরম্যাট রয়েছে, ফরম্যাটটা জেনে এখানে ক্লিক করে দিলাম। তাহলে এখানে ডেট অ্যান্ড টাইমটা চলে এলো 1 নভেম্বর 2020। তাহলে আমাদের ডেট চলে এলো। এরকমভাবে আমরা টাইমও দিতে পারবো, ওখানে টাইমের অপশানও ছিল। টাইমের অপশান, এই যে এখানে টাইমের অপশান রয়েছে, টাইমের অপশানটা ক্লিক করে আমরা এখানে টাইমটাও সেট করে দিতে পারবো। তাহলে আমাদের এখানটা শেখা হলো। এবার ইনসার্ট অবজেক্টের মধ্যে এখানে আমি কোনো সফটওয়্যার বা অন্য কোনো বিষয় ফিচার্স আনতে পারি। এখান থেকে যেটা চয়েস করব চলে আসবে। যেমন এটা রয়েছে এখানে, এই কম্পিউটারে যা যা ফিচার্সগুলো থাকবে সেইগুলো। যেমন এখানে মাইক্রোসফট অফিস এক্সেল এটা ঢোকাবো, নাকি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা নিয়ে আসবো। তাহলে বিভিন্ন রকম ডকুমেন্ট ঢোকানোর জন্য এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এটা ক্লিক করে ওকে করছি। ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করে ওকে করছি, ওয়ার্ড ডকুমেন্ট চলে এলো। তাহলে এমএস ওয়ার্ডের মধ্যেও আমি কিছু লিখে ওইখানে আমি সেট করতে পারবো। তাহলে ওয়ার্ডের মধ্যে এত কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমরা শিখলাম। এবার রয়েছে ভিউ মেনুতে কি, এটা জুম ইন, অর্থাৎ বড় করে দেখব, কতটা বড় করব, যে বড় হচ্ছে ছবিটা, জুম ইন হচ্ছে। এরপরে আমি এটাকে জুম আউট, মানে এটাকে ছোট করব, যতটা ছিল নর্মাল সাইজ নিয়ে আসবো। এইভাবে আমরা এগুলো করতে পারবো। এরপরে এই সাইডে হোমের পাশে এই চিহ্নটা আছে, হোমের পাশে এই চিহ্নটায় ক্লিক করলে চলে আসছে নিউ, মানে নতুন পেজ চলে আসছে। নতুন পেজ যদি ক্লিক করি তাহলে এই পেজটা মুছে যাবে, গিয়ে নতুন পেজ চলে আসবে। তাহলে এটা যদি ক্লিক করি তখনই জানতে চাইবে এই পেজটা কি সিলেক্ট করব, না মুছে দেবো, না সেভ করব, সেটা জানতে চাইবে। তাহলে আমি নিউটায় ক্লিক করে দেখাচ্ছি। নিউটায় ক্লিক করলাম, চলে এলো। যে পেজটা আমার ওপেন আছে সেই পেজটা ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু ডকুমেন্ট, তাহলে এই ডকুমেন্টের চেঞ্জটা আমি সেভ করবো, না সেভ করতে চাইছি না, আমি এটা সেভ করলাম। সেভ হয়ে গেল। ডকুমেন্টের নাম দিয়ে দেবো, এইটার একটা ডকুমেন্টের নাম দিয়ে দিলাম, মিক্স ডকুমেন্ট দিয়ে সেভ করে দিলাম। এটা কোথায় সেভ করব, এটা আমি ডেস্কটপে করে দিলাম, ডেস্কটপ থেকে সেভ। এরপর দেখো নিউতে করেছিলাম, মানে নতুন পেজ আসার কথা ছিল,
নতুন পেজ চলে এলো। এরপরে এখানে নিউ অপশান হলো ওপেন। ওপেনে ক্লিক করলে বিভিন্ন রকম চলে এসছে ফাইল। এখান থেকে কোন ফাইলটা আমি নেব, নিয়ে ওপেন করব, করে দিচ্ছি। এখানে MIX মিক্স ফাইল এইমাত্র তৈরি করেছি। এই মিক্স ফাইলটাকে ওপেন করছি, তাহলে আগের পেজটাই চলে এলো। তো এইভাবে আমরা ওপেন করলাম। এরপর হচ্ছে সেভ আর সেভ অ্যাজ। সেভ অ্যাজটা কি? প্রথমে আমরা সেভ অ্যাজ করব, যেটা আমরা করলাম। সেভ অ্যাজ ক্লিক করে ডেস্কটপ মোডেতে এখানে ফাইল নেমটা মিক্স দিয়ে যে কোনো একটা ফাইল নেম দেবো। আমি এখানে মিক্স দিয়েছি ফাইল নেম। দেওয়ার পর এই সাইডে সেভ আছে, সেভ অপশান। সেভ অপশানটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। তাহলে বলছে এটা সেভ অপশানটা আমি একটু আগেই সেভ করলাম। তাহলে সেভ অপশানটায় সেভ আছে। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? এটা কি রিপ্লেস করতে চাইছো? একই জিনিস, তাই জন্য আমার রিপ্লেস করার দরকার আছে কি নেই সেটাই জানতে চাইছে। ইয়েস করলাম, তাই রিপ্লেস করে দেব। এরপরে আমি যতবার এতে চেঞ্জ করব, এবার দেখাচ্ছি এটায়। এখানে এই লাইনের পরে আমি লিখছি, অন্য কিছু কথা লিখছি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। এটা যে লিখলাম, এই লেখাটা যদি আমি এটা অফ করে দিই, যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি লাইনটা থাকবে না যদি এটা সেভ না করি। তাহলে আমি এটা প্রথমে যখন সেভ অ্যাজ করেছিলাম, তখন সেভ অ্যাজটা কত দূর পর্যন্ত করেছিলাম? এই বি টু দি পাওয়ার পর্যন্ত, এত দূর পর্যন্ত সেভ অ্যাজটা হয়েছিল। কিন্তু এরপরে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি এই লাইনটি এক্সট্রা লিখেছি। এক্সট্রা লেখার পর সেইটা এই পেজের মধ্যেই যাতে আবার সেভ থাকে, সেই জন্য এখানে সেভ অপশানটা ক্লিক করতে হবে। কিন্তু আমি ক্লিক করছি না দেখানোর জন্য, এটাকে আমি ডিরেক্টলি মুছে দিচ্ছি। ডিরেক্টলি আমি ক্লোজ করছি। তাহলে বলছে এটা সেভটা চেঞ্জ করতে চাও? ডোন্ট সেভ। না, সেভটা চেঞ্জ করতে চাই না, মুছে দিলাম। মুছে দিয়ে এবার এখানে মিক্স ফাইলটা চলে এসছে। মিক্স ফাইলটাকে ক্লিক করছি, উপর দিকে তুললাম। এই যে এখানে আর কোনো এই লাইনটা নেই। তাহলে বি টু দি পাওয়ার পর্যন্ত ছিল, তারপরে যে আমি নিচের লাইনটা যে তারপরে যে নিচের লাইনটা লিখেছিলাম, নিচের লাইনটা আর নেই। কেন নেই? না আমি এখানে সেভ করিনি বলে। তাহলে এবার, কারণ এই ফাইলটা তো অলরেডি আগে থেকে সেভ অ্যাজ করাই ছিল, এর মধ্যে যতবার কিছু লিখবো ততবার আমাদের সেভ করতে হবে। তাহলে এখানে আমি লিখি আবার ইন্ডিয়া কথাটা লিখলাম। লিখে এবার এখানে গিয়ে সেভে দেখছো এখানে আইকনটা কীরকম, এই আইকনটাই ওপরে রয়েছে। তাহলে এইখানে যেই রকম আইকন আছে ওটাও সেরকম। তাহলে এটাও সেভই আইকন। তাহলে শর্টকাট কি, এটা সেভ। এটা সেভ করলাম, কন্টিনিউ। সেভ করার পর এটাকে আবার আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার মিক্স ফাইলটা ওপেন করলাম। মিক্স ফাইলটা ওপেন করার পর আমরা দেখছি যে এই লাইনটা
ইন্ডিয়া কথাটা চলে এসেছে। তার মানে সেভ অ্যাজ করাই ছিল, কিন্তু এরপরও সেভ অ্যাজ করার পরও যতবার আমরা চেঞ্জ করব ততবার আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এই ওপরের এই বাটনটাও ক্লিক করতে পারবো, অথবা এখানে হোম বাটনে ক্লিক করে আমরা এই সাইডগুলো করতে পারবো। সেভ হলো, সেভ অ্যাজ হলো, প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। পেজ সেট আপ, এটা হচ্ছে প্রিপেয়ার, অর্থাৎ প্রিপেয়ার করা, এই যে ডকুমেন্টটা কিভাবে প্রেজেন্টেশন করব সেটা প্রিপেয়ার করা। তাহলে এইভাবে, বা এটা ক্লোজ লাস্টেরটা, তাহলে এইভাবে আমাদের প্রয়োজন হচ্ছে নিউ, ওপেন, তারপর সেভ আর সেভ অ্যাজ, এটা প্রয়োজন এই চারটে। তাহলে এখানে এই ওয়ার্ডপ্যাডটা, এটাতে এমএস ওয়ার্ড খোলা রয়েছে, ওয়ার্ডপ্যাড আমাদের এটা এমএস ওয়ার্ডটা ডকুমেন্টে এমএস ওয়ার্ডে ট্রান্সফার হয়ে গেছে। এভাবে আমাদের এই ওয়ার্ডগুলো হলো। তাহলে আজকে এতদূর পর্যন্তই থাকলো।